আচ্ছা, তো আমরা লাইভে চলে আসছি। আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, তোমরা তার দ্রুত একটু লাইভ ক্লাসে জয়েন করে নাও। আজকে লাইভ ক্লাসে আমরা গত ক্লাসে যে প্রোগ্রামিং সমস্যার যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যে 25টা কোশ্চেন, সেই 25টা কোশ্চেন আমরা পুরোপুরি সমাধান করতে পারিনি। আমরা 10টি কোশ্চেন সমাধান করছিলাম। তো আজকের ক্লাসে আমরা বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করব। তার পাশাপাশি আজকের আলোচনার যে টপিক অপারেটর, আমরা অপারেটর নিয়ে আলোচনা করতেছিলাম, সেই অপারেটরের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাকে একটু জানাও যে আমাদের ভিডিও এবং অডিওটা ক্লিয়ার আছে কিনা, এবং অবশ্যই লাইভ ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও। একটু দ্রুত লাইভ ক্লাসে জয়েন করে নাও এবং আমাকে একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। রুজেল ইসলাম সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার সব? আচ্ছা, ক্লিয়ার থাকলে আমরা দ্রুত ক্লাসটা শুরু করে নেব। তার আগে তোমাদের বলবো যে ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিতে, ঠিক আছে? শাওন ইসলাম জীবন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, আমরা ক্লাসটা শুরু করবো এখনই। আমরা গতদিন যে প্রবলেমগুলো সমাধান করতে পারিনি সেগুলো আজকে সমাধান করব। তার পাশাপাশি অপারেটর, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে বিভিন্ন আলোচনা করছি। তো আজকে আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে বিভিন্ন আলোচনা করছি। আজকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো অনেকেই জয়েন করে ফেলছো ইতিমধ্যে। তো তোমরা লাইভটা অবশ্যই শেয়ার দাও, লাইক দিয়ে দাও। আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো ছিল 10-এর পরে, সেই কোশ্চেনগুলো একটু সমাধান করি। তো গত দিনের মতোই আমরা আজকেও প্রশ্নগুলো একটু বোর্ডে লিখে আবার অ্যান্সার করার মাধ্যমে সমাধান করব, এবং ওই কোশ্চেন সংশ্লিষ্ট আরও যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন সেগুলো আমরা জানে নিব। তো তোমরা অবশ্যই কমেন্টে রেসপন্স করে কোশ্চেন যেগুলো আমি এখানে বোর্ডে উল্লেখ করে দিচ্ছি তার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা অবশ্যই জানাই দিবা। তো 11 নম্বর কোশ্চেন তোমাদের দেয়া ছিল যে নোম্যাড কোন প্রজন্মের ভাষা। অপশনগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে অপশনগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, ঠিক আছে? তো আজকে আমরা বেশি সময় নিব না। এগুলা গতদিনেই বিভিন্ন প্রশ্ন আলোচনার সময় কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান কি হবে সেগুলো কিন্তু চলে আসছে। তো আজকে আমরা দ্রুতই 25টা কোশ্চেন সমাধান করে আমাদের যে আলোচনার বিষয় অপারেটর, সেই অপারেটরে আমরা চলে যাব। তো তোমরা একটু দ্রুত কমেন্ট করে অ্যান্সারটা বলে দাও, আমাকে যেন প্রশ্নগুলোতে বেশি সময় নিতে না হয়। এজন্য তোমরা দ্রুত কমেন্ট করে অ্যান্সারগুলো বলে দাও। আমরা সঠিক অ্যান্সারগুলো নিয়ে প্রশ্নটা একটু বিশ্লেষণ করে পরবর্তী প্রশ্নে চলে যাব। শাওন ইসলাম বলছো 4GL বললেও হবে। 4GL-কে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয়। মেহেদি হাসান বলছো চতুর্থ। তো এটার যে সঠিক অ্যান্সার, সেই সঠিক অ্যান্সারটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। আমি গত ক্লাসে চতুর্থ প্রজন্মের যে ভাষা, সেই ভাষাগুলো উল্লেখ করে দিয়েছিলাম, আজকে আবারও উল্লেখ করে দিচ্ছি। তোমরা যারা গত ক্লাসে ছিল না, অবশ্যই এই ভাষাগুলো একটু খাতায় নোট করে নাও, কারণ এগুলা থেকে বারবারই প্রশ্ন আসতেছে এবং তোমাদের সামনের পরীক্ষায় এই অংশগুলো থেকে আশা করতেছি প্রশ্নগুলো থাকবে। তো চতুর্থ প্রজন্মের ভাষাগুলো কী ছিল? একটা ছিল কি SQL, এরকম আরও ছিল হচ্ছে ওরাকল, আর কি ছিল ভিজুয়াল বেসিক, এরপরে ছিল নোম্যাড, যেটা নিয়ে আমরা কোশ্চেনে আলোচনা করতেছি। নোম্যাড এটা হচ্ছে কোন প্রজন্মের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষা। এরকম আরও তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আরও মনে রাখতে হবে হচ্ছে ইন্টালেক্ট মনে রাখতে হবে, ফোকাস মনে রাখতে হবে, CSL মনে রাখতে হবে, এইগুলো মনে রাখতে হবে। এছাড়াও আরও বেশ কিছু চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা আছে, কিন্তু আমরা সকল কিছু মনে রাখতে না পারলেও এখানে যে উল্লেখযোগ্য কয়েকটা আমি তোমাদের দিয়ে দিলাম, এগুলোটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় অপশন হিসেবে এগুলাই থাকতে পারে। তাহলে 11 নম্বর যে প্রশ্ন, এটার আমরা সঠিক উত্তর নিয়ে নিলাম। এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। তো আজকে আমরা দ্রুতই 25টা প্রশ্নের সমাধান করব। তো তোমরা প্রশ্ন দেওয়ার সাথে সাথেই তোমাদের অ্যান্সারগুলো একটু দিয়ে দিবা। এগুলো আমরা গত ক্লাসে অনেক আলোচনা করছি। এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি গাণিতিক ফাংশন?
আর যারা এর আগের ক্লাসটা করনি তারা পেজের ভিডিও সেকশনে গেলে এর আগের যে লাইভ ক্লাস সেই লাইভ ক্লাসটা তোমরা পেয়ে যাবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে তোমার ক্লাসের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। নিচের কোনটি গাণিতিক ফাংশন? নিচের কোনটি গাণিতিক ফাংশন? ক নম্বরে দেয়া আছে stremp, খ নম্বর দেয়া আছে সাম, গ নম্বর দেয়া আছে হচ্ছে প্রিন্টএফ, ঘ নম্বর দেয়া আছে POW। তো এটার অপশনের অ্যান্সার কি হবে একটু দ্রুতই বলে দাও। এগুলো একদম ইজি প্রশ্ন, এগুলো পারার কথা। গত ক্লাসে আমরা এই প্রশ্নের ব্যাখ্যাগুলো নিয়ে অনেক আলোচনা করছি। আর লাইভ ক্লাসটা অবশ্যই তোমরা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো লাইভ ক্লাসটা অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিবা। মেহেদি হাসান বলছো পাও, রুজেল ইসলাম ডি, প্রত্যাশা বলছো পাও। বাকি যারা আছো তারাও দ্রুত অ্যান্সারটা বলে দাও। আচ্ছা, কর্নার হয় সারিয়ার ফলসে সবাই বলছে হচ্ছে পাও ফাংশন। তো নিচের কোনটি গাণিতিক ফাংশন? সেটা হচ্ছে পাও ফাংশন। সাম আছে, সাম দেখে তোমার হয়তো মনে হইতে পারে যে এটাও তো গাণিতিক একটা বিষয়, কিন্তু সাম কিন্তু কোনো ধরনের ফাংশন না, ঠিক আছে? তো এখানে সামটা অ্যান্সার হবে না, আমাদের কি হবে POW। আচ্ছা, এর সাথে বলো POW এর জন্য আবশ্যক হেডার ফাইল কোনটি? একটা কোশ্চেন রাখে গেলাম তোমাদের জন্য, এটার অ্যান্সার বলো। ততক্ষণে আমি 12 নম্বরে সমাধান করলাম, এখন 13 নম্বরটা সমাধান করব। আমি বললাম যে পাও ফাংশনের জন্য আবশ্যক হেডার ফাইল কোনটি, সেটার অ্যান্সার বলো। আমি জানি তোমরা অবশ্যই পারবা, কিন্তু অ্যান্সার দিয়ে বারবার বিষয়গুলো প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে আর কনফিউশন আসবে না বা ভুল হবে না। পাও ফাংশনের জন্য আবশ্যক হেডার ফাইল কোনটি? নিচের কোনটি মধ্যম স্তরের ভাষা? 13 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, যে নিচের কোনটি মধ্যম স্তরের ভাষা? প্রশ্নে একটা আছে সি, খ নম্বর আছে C++, গ নম্বরে দেয়া আছে জাভা, ঘ নম্বরে দেয়া আছে ওরাকল। তো বলো নিচের কোনটি মধ্যম স্তরের ভাষা? আচ্ছা, এর আগের প্রশ্নের অ্যান্সারও তোমরা সঠিক দিছো। শাহরিয়ার ফয়সাল, মেহেদি, কণা, প্রত্যাশা সবাই বলছো math.h। তো এটা অ্যান্সার হবে হচ্ছে math.h। আচ্ছা, ভিডিও তো তোমাদের কাছে ক্লিয়ার মনে হয়, তাই না? নেট প্রবলেম তো না মনে হয়। আচ্ছা, প্রবলেম হলে আমাকে একটু জানাবা। এখানে বলা আছে নিচের কোনটি মধ্যম স্তরের ভাষা? মধ্যম স্তর। আচ্ছা, মেহেদি হাসান বলছো C++, আসলে C হবে না। শাহরিয়ার ইসলাম জীবন অ্যান্সার দিছো খ, আসলে খ না, এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে ক। সি একটি মধ্যম স্তরের ভাষা, এটা তোমরা নোট করে নাও। সি হচ্ছে মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা। সি হচ্ছে মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা। একই সাথে সি কি? সি হচ্ছে একটা উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা। তোমাকে যদি বলে যে নিচের কোনটি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা, সেখানে যদি সি দিয়ে অন্য অপশনগুলো উচ্চতরে না দিয়ে অন্য কোনো কিছু দেয়, তাহলে তোমার অ্যান্সারটা হবে সি। আবার যদি বলে নিচের কোনটি মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা, তখনও অ্যান্সারটা কি হবে? সি হবে। তো সিকে কেন মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হচ্ছে? কারণ সি ল্যাঙ্গুয়েজে উচ্চতর ভাষার প্রোগ্রাম লেখার পাশাপাশি আমরা নিম্ন স্তরের ভাষার প্রোগ্রাম লেখার কিছু সুবিধা পাই। এই কারণেই সিকে কি বলা হচ্ছে? মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হচ্ছে। বুঝতে পারছো? অন্যান্য যে উচ্চতর ভাষা আছে সেই ভাষাগুলো ব্যবহার করে কেবলমাত্র উচ্চতর স্তরের যে প্রোগ্রামিং স্টেটমেন্ট সেগুলাই লেখা যায়, কিন্তু সি ব্যবহার করে আমরা উচ্চতর ভাষার প্রোগ্রাম রচনার পাশাপাশি নিম্ন স্তরের প্রোগ্রাম রচনার কিছু সুবিধা পাই। এ কারণে সিকে কি বলা হয়? মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, যে সিকে কি বলা হয়? মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলে। একই সাথে সি কিন্তু একটা কি? উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা। তাহলে আমাদের যদি প্রশ্ন বলে যে নিচের কোনটি মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা, অবশ্যই আমরা অ্যান্সার হিসেবে কাকে নিব? সিকে নিব। তাহলে কি মনে রাখবো আমরা? যে সি ভাষা একটি হচ্ছে মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে? আচ্ছা, 13 পর্যন্ত আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে 14 নম্বর কোশ্চেন। তো এটা তোমরা একটু নোট করে নাও যে সি হচ্ছে কি? মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা। 14 নম্বর কোশ্চেন তোমাদের জন্য কি দেয়া ছিল? যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি? 14 নম্বর সমাধান করতেছি আমরা। 14 নম্বর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড
প্রোগ্রামিং ভাষা কোনটি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার অপশনগুলো কি কি দেয়া ছিল তোমাদের? একটা দেয়া ছিল সি প্লাস প্লাস, একটা দেয়া ছিল সি, এরপরে গ নাম্বার দেয়া ছিল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আর ঘ নাম্বারে দেয়া ছিল হচ্ছে ওরাকল। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি? অ্যান্সার বলো, দ্রুত বলো। নাইম ইসলাম কেবল জয়েন হলাম, আচ্ছা সমস্যা নাই, বাকি ক্লাসটার সাথেই থাকো আর লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। রুজেল ইসলাম, শাওন ইসলাম বলছো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা সি প্লাস প্লাস। আচ্ছা বাকি যারা আছো তাদের অ্যান্সারটা আমরা একটু নিব। নাইম ইসলাম সি প্লাস প্লাস, বুশরা বলছো সি প্লাস প্লাস। আচ্ছা তো ভিডিওটা এখন মনে হয় একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, নেট প্রবলেম ছিল। আচ্ছা দেখো তো এখানে কি বলছো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি? তো তোমরা যারা অ্যান্সার করছো সবাই সঠিক অ্যান্সার করছো, সেটা হচ্ছে সি প্লাস প্লাস। তো আমাদের প্রোগ্রামিং মডেল অনেক ধরনের আছে, তার মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে ভালোভাবে দুইটা, একটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল। ওরিয়েন্টেড, তাই না? এই দুই ধরনের প্রোগ্রামিং মডেলের উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল হচ্ছে সি প্রোগ্রামিং। আমরা এই অধ্যায়ে যে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব, সেই সি ভাষাটা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? সেটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে উল্লেখযোগ্য যে কয়টা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেগুলো হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, এরপরে হচ্ছে অবজেক্টিভ সি এবং হচ্ছে সি হ্যাশ। তো এটাকে সি হ্যাশ লেখা হলেও এর উচ্চারণ কিন্তু হচ্ছে সি শার্প। এটাকে কি বলা হয়? সি শার্প বলা হয়। এই হ্যাশ চিহ্নটাকে উচ্চারণ করা হয় শার্প, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে সি শার্প। তো আরও অনেকগুলো আছে, কিন্তু আমাদের অপশনে থাকলে বা জানার মধ্যে আমাদের এই কয়েকটা মনে রাখলেই হবে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, অবজেক্টিভ সি এবং হচ্ছে সি শার্প। আর স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল কোনটা? স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল হচ্ছে সি প্রোগ্রামিং। তাহলে অবশ্যই এই দুইটা ভালোভাবে মনে রাখতে হবে। এই স্ট্রাকচার্ড আর অবজেক্ট ওরিয়েন্টেড থেকে বিগত সালগুলোতে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসছে। আচ্ছা তাহলে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল হচ্ছে সি প্রোগ্রামিং, আর অবজেক্ট ওরিয়েন্টেড তোমরা একটু খাতায় নোট করে নাও, সেগুলো হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, অবজেক্টিভ সি আর হচ্ছে সি হ্যাশ, যেটাকে বলা হচ্ছে সি শার্প। তো আমি এই দুটো অংশ রাখে দিচ্ছি, এটা তোমরা নোট করে নিও। আমি এখন 15 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে একটু দিই। 15 নম্বর কোশ্চেন কি ছিল? ক্যারেক্টার ডেটা টাইপ মেমোরিতে জায়গা দখল করে। ক্যারেক্টার ডেটা টাইপ, একটু জুম করে নাও দেখি। ক্যারেক্টার ডেটা টাইপ মেমোরিতে জায়গা দখল করে। আচ্ছা ক্যারেক্টার ডেটা টাইপ মেমোরিতে জায়গা দখল করে, এটা তোমাদের অপশন ছাড়াই অ্যান্সার জানার কথা। তারপর আমি দিয়ে দিচ্ছি অপশনগুলো হচ্ছে একটা 1 বাইট, খ নাম্বার দিয়ে দিলাম 2 বাইট, গ নাম্বার হচ্ছে 3 বাইট, ঘ নাম্বার হচ্ছে 4 বাইট। অ্যান্সার কি হবে বলো? তো অলরেডি তোমরা অনেকেই অ্যান্সার দিয়ে দিছো। ইরফাত জাহান, রুজেল ইসলাম, কনারয়, বুশরা, শাহরিয়ার, ফলসার, সবাই বলছো 1 বাইট। এটার সঠিক অ্যান্সার হচ্ছে 1 বাইট। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। হ্যাঁ, ডাটা টাইপগুলো মেমোরিতে কতটুকু জায়গা দখল করে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আবারও একটু যদি তোমাদেরকে মনে করে দেই, তাহলে ইন্টিজার কতটুকু জায়গা দখল করে? ইন্টিজার হচ্ছে 2 বাইট জায়গা দখল করে। ফ্লোট কতটুকু জায়গা দখল করে? ফ্লোট হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। ডাবল কতটুকু জায়গা দখল করে? ডাবল হচ্ছে 8 বাইট জায়গা দখল করে। আর ক্যারেক্টার কতটুকু জায়গা দখল করে? ক্যারেক্টার হচ্ছে 1 বাইট জায়গা দখল করে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে।
আচ্ছা, আজকে আজকে তো না, আগামীকাল সকালে তো ব্রাজিলের খেলা, তাই না? তো ব্রাজিলের জন্য শুভকামনা। রুজেল ইসলাম, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, 15 নাম্বার হয়ে গেল। এরপরে হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বার কোশ্চেন কি বলছে? সি প্রোগ্রামের একটি প্রধান ফাংশন নিচের কোনটি? সি প্রোগ্রামের একটি প্রধান ফাংশন নিচের কোনটি? সি প্রোগ্রামের একটি প্রধান ফাংশন নিচের কোনটি? তো কোনটা হইতে পারে? প্রধান ফাংশন একটাই, তোমরা বলো দেখি, অ্যান্সারটা বলো কি হইতে পারে। সি প্রোগ্রামের প্রধান ফাংশন কিন্তু একটাই, তো সেই একটা কোনটা বলেন? অপশন না থাকলেও পারার কথা। সি প্রোগ্রামের একটি প্রধান ফাংশন নিচের কোনটি? তো কোনটা নিচে প্রধান ফাংশন বলো? তো অলরেডি অ্যান্সার দিয়ে দিছো তোমরা। মেইন হচ্ছে কি? সি প্রোগ্রামের একটি প্রধান ফাংশন। তো মেইনকে কি বলা হয়? সি প্রোগ্রামের আবশ্যক বা প্রধান ফাংশন বলা হয়। তোমাকে যদি প্রধান ফাংশন না বলে কোশ্চেনে বলে দিত যে নিচের কোনটি সি প্রোগ্রামিং এর আবশ্যক ফাংশন। আবশ্যক মানে তোমাকে এটা যে কোনো প্রোগ্রাম লেখার ক্ষেত্রেই ব্যবহার করতে হবে, তখন আমরা অ্যান্সার হিসেবে কাকে নিতাম? মেইনকেই নিতাম। তাহলে মেইনকে বলা হচ্ছে সি প্রোগ্রামের একটা আবশ্যক বা প্রধান ফাংশন। তো আমরা 16 নাম্বারটাও সমাধান করে নিলাম। এরপরে হচ্ছে 17 নাম্বার। 17 নম্বরে যাব আমরা এখন। 17 নম্বর বলছে মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? সতেরো নম্বর বলা হয়েছে যে মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? এখানে অপশনগুলোর একটা আছে তোমার অ্যাসেম্বলার, একইভাবে একটা আছে কম্পাইলার, একটা আছে। আচ্ছা, এখানে দুইটা অপশন একই দেওয়া ছিল, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে উৎস প্রোগ্রাম আর একটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। এটার অ্যান্সার কি হবে বলো? মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? শাহরিয়ার ফয়সাল বলছো ঘ, মেহেদি হাসান বলছো উৎস প্রোগ্রাম। তো উৎস প্রোগ্রাম হয়তো বা অ্যান্সার নয়। আচ্ছা, আমরা দেখব কোনটা সঠিক অ্যান্সার, তোমরা একটু তোমাদের মতো অ্যান্সারগুলো বলো। সুবর্ণ বসাক বলছো অবজেক্ট, তারিকুল ইসলাম বলছো ডি। তো এটা সঠিক উত্তর হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। তোমাদেরকে মনে রাখতে হবে যে উচ্চতর স্তরে যে প্রোগ্রামিং ভাষাগুলো রচনা করা হয়, উচ্চতর স্তরে যে প্রোগ্রামিং ভাষাগুলো রচনা করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। উৎস বা সোর্স প্রোগ্রাম। আর মেশিন ভাষায় যে প্রোগ্রামটা লেখা হয়, মেশিন ভাষায় যে প্রোগ্রামটা রূপান্তরিত হয়, আমরা উচ্চতর ভাষায় যেটা লিখি সেটাকে বলা হয় উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। আর সেই উচ্চতর ভাষাকে যখন অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করা হয়, তখন সেই মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম বা হচ্ছে কি অবজেক্ট প্রোগ্রাম। সেই মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামটাকে আমরা কি বলি? বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম। তো এই কারণেই এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম। ঠিক আছে?
আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো উচ্চতর ভাষা লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম, আর মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, এরপরে আমরা আসি যে 4GL বলতে কি বোঝায়। 17 নম্বর পর্যন্ত হয়ে গেল, এখন আসে হচ্ছে 18 নম্বর। 4GL বলতে কি বোঝায়? 4GL বলতে কি বোঝায়? ক নম্বর অপশন তোমাদের দেয়া ছিল হচ্ছে অতি উচ্চতর ভাষা। খ নম্বর দেয়া ছিল হচ্ছে উচ্চতর ভাষা। গ নম্বর দেয়া ছিল মধ্যম স্তরের ভাষা। আর ঘ নম্বর হচ্ছে নিম্ন স্তরের ভাষা। বলো, দ্রুত অ্যান্সারটা বলো যে 4GL বলতে কি বোঝায়। এই বিষয়গুলো একদম মুখস্থের মতো মনে রাখতে হবে। 4GL বলতে কি বোঝায়? তো এখানেও তোমরা অলরেডি সবাই সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছ, সেটা হচ্ছে অতি উচ্চতর ভাষা। 4GL-কে বলা হয় অতি উচ্চতর ভাষা। তো 18 নম্বর হয়ে গেল, এখন আসি হচ্ছে 19 নম্বর। 19 নম্বর বলছে লং ইন্টিজার ডেটার ইনপুট আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? 19 নম্বর কোশ্চেনে দেয়া আছে যে লং ইন্টিজার টাইপের ডেটার ফরম্যাট ইনপুট আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ইনপুট আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? তো এটা তো একটাই অ্যান্সার হবে, তো সেটা তোমাদের বলে দেওয়ার কথা। তোমরা একটু কমেন্টে দ্রুত সেটা বলে দাও কোনটা হবে। আচ্ছা, সবার অ্যান্সার অলরেডি চলে আসছে পার্সেন্টেজ এলডি। আচ্ছা, গতেও দেয়া আছে পার্সেন্টেজ এলডি, ঘয়েও দেয়া আছে পার্সেন্টেজ এলডি। তো তোমরা গটাই কেন নিলা অ্যান্সার হিসাবে, ঘ কেন নিলা না? এটা আমাকে একটু ক্লিয়ার করো দেখি। অ্যান্সার হিসাবে আমরা গই কেন নিলাম, ঘ কেন নিলাম না? কারণ গয়েও পার্সেন্টেজ এলডি দেয়া আছে, ঘয়েও পার্সেন্টেজ এলডি দেয়া আছে, তাহলে তো আমরা যে কোনোটাই নিতে পারতাম। ঘ নাম্বার অপশনটা আমরা কেন নিলাম না, এর অ্যান্সারটা একটু শর্টকাটে যদি দিতে পারো। আচ্ছা, ইরফাত জাহান বলছো স্মল ওয়ার্ডে হবে, সুবর্ণ বলছো স্মল লেটার হবে। হ্যাঁ, আমরা কি জানছি যে প্রোগ্রাম হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এখানে বড় হাতের আর ছোট হাতের অক্ষরগুলো আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। এই কারণে প্রোগ্রাম লেখার যে সিনটেক্স অর্থাৎ যেগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রাম রচনা করি সেগুলো অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তো এখানেও ফরম্যাট স্পেসিফায়ার যেটা হবে সঠিক সেটা হচ্ছে পার্সেন্টেজ এলডি, এটা কিন্তু হবে না। তো এই বিষয়গুলো তোমরা একটু কোশ্চেনে খেয়াল রাখবা। তো আমরা 19 পর্যন্ত সমাধান করে নিলাম। 20 নম্বরে আসি। 20 নম্বর কোশ্চেন কি বলছে? আচ্ছা, এখান থেকে আরেকটা তোমাদের কাছ থেকে জানে নেই, সেটা হচ্ছে যে হেক্সাডেসিমেল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি, মনে আছে কিনা তোমাদের বলো দেখি। হেক্সাডেসিমেল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি বলো। আচ্ছা, এর পরের প্রশ্নতে আমরা আসি যে কোনটি হচ্ছে কি স্বাভাবিক ভাষা। আর তোমরা অ্যান্সার করো যে হেক্সাডেসিমেল ডাটা টাইপের ইনপুট আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কোনটা। আচ্ছা, হেক্সাডেসিমেলের অ্যান্সারও সবাই সঠিক দিছো, সেটা হচ্ছে পার্সেন্টেজ এক্স। আচ্ছা, আমরা 20 নম্বরে আসি। 20 নম্বর বলা হচ্ছে যে নিচের কোনটি স্বাভাবিক ভাষা। তো এটারও অ্যান্সার তোমাদের পারার কথা, বলো নিচের কোনটি স্বাভাবিক ভাষা। আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, তার আগেই তোমাদের অ্যান্সার চলে আসার কথা, কারণ এগুলা জ্ঞানমূলক অংশ, এগুলার অ্যান্সার একটাই হবে। সো অপশন যাই থাকুক আমাকে সঠিক অ্যান্সারটা জানতে হবে।
সেটারও অ্যান্সার সবাই দিয়ে দিছো, এটার অ্যান্সার হচ্ছে 5GL। তো 5GL এর পূর্ণরূপ কি সেটা বলে দাও। 20 নম্বর পর্যন্ত আমরা সমাধান করে নিলাম। 20 নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি স্বাভাবিক ভাষা, অ্যান্সার আসছে 5GL। তো 5GL এর পূর্ণরূপটা কি এটাও তো জানা রাখতে হবে, তাই না? তো 5GL এর পূর্ণরূপটা কি বলো। 21 নম্বর কোশ্চেন ছিল অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের। 21 নম্বর কোশ্চেন তোমাদের দেয়া ছিল কোশ্চেনে যে অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের। অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের। আচ্ছা 5GL এর অ্যান্সারও পাওয়া গেছে, সেটা হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা অনুবাদক প্রোগ্রামের অ্যান্সার অলরেডি চলে আসছে, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের, 3 ধরনের। তো 3 ধরনের কি কি সেটা বলো দেখি। 3টা তো জানলাম, তার পাশাপাশি জানতে হবে যে সেই 3টা কি কি, কারণ তোমাকে এরকম কোশ্চেনও দিতে পারে যে নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম, সেখানে একটা অনুবাদক প্রোগ্রামের অপশন দিল, বাকিগুলো অন্যভাবে দিল, মনে করো বস্তু প্রোগ্রাম বললো, তারপরে হচ্ছে মেশিন ভাষা বললো, অ্যাসেম্বলি ভাষা বললো। তো কোনগুলাকে তুমি প্রোগ্রামিং ভাষা বলবো আর কোনগুলাকে অনুবাদক প্রোগ্রাম বলবা, এই বিষয়টাও তোমার কাছে স্পষ্ট থাকতে হবে। তো যদিও লিখতে একটু কষ্ট হবে, তারপরে একটু লিখে দাও যে অনুবাদক প্রোগ্রাম যে 3টা, সেই 3টা কি কি। অনুবাদক প্রোগ্রাম যে 3টার কথা আমরা বলতেছি সেই 3টা কি কি। অনুবাদক প্রোগ্রাম 3টা জানলাম আমরা, সেই 3টি অনুবাদক প্রোগ্রাম কি কি। অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার। সঠিক বলছো। অনুবাদক প্রোগ্রাম 3টার একটা হচ্ছে আমরা কি বলি, একটাকে বলি হচ্ছে অ্যাসেম্বলার, একটাকে বলা হয় হচ্ছে ইন্টারপ্রেটার। আচ্ছা বাংলায় লিখি। আর একটাকে আমরা বলি হচ্ছে কম্পাইলার। আচ্ছা এই 3টে অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোন অনুবাদক প্রোগ্রামটা প্রতিবারে একটি করে লাইন অনুবাদ করে। আচ্ছা সবাই তোমরা অ্যান্সার সঠিক দিছো, ইন্টারপ্রেটার, কম্পাইলার আর একটা হচ্ছে অ্যাসেম্বলার, এই 3টাকে আমরা বলতেছি অনুবাদক প্রোগ্রাম। তো এখন নেক্সট যে কোশ্চেনটা তোমাদের কাছে সেটা হচ্ছে যে এই 3টা অনুবাদক প্রোগ্রামের মধ্যে প্রতিবারে একটি করে লাইন অনুবাদ করে এমন অনুবাদক প্রোগ্রাম কোনটা, এটার অ্যান্সার করো। আমরা ততক্ষণে পরের প্রশ্নটা নিয়ে নিই, পরে আমরা এখন 22 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 22 নম্বর প্রশ্ন কি বলছে, প্রোগ্রামারের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়। 22 নম্বর কোশ্চেন দেয়া আছে, প্রোগ্রামারের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়। প্রোগ্রামারের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়। আচ্ছা এর আগের অ্যান্সারটাও তোমরা সবাই সঠিক দিছো, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি করে, প্রতিবারে একটি করে লাইন অনুবাদের কাজ করে। এখন এই প্রশ্নটার দ্রুত একটু অ্যান্সার বলে দাও যে প্রোগ্রামারের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়। অপশন যদিও প্রয়োজন হবে না, কারণ এগুলা জ্ঞানমূলক বিষয়, তোমাকে সঠিক অ্যান্সারটা জানতে হবে, তারপরও দিচ্ছি অপশনগুলো। ক নম্বর অপশন দেয়া আছে এরকম গন্তব্য প্রোগ্রাম, খ নম্বর দেয়া আছে উৎস প্রোগ্রাম, একইভাবে গ নম্বর দেয়া আছে ভিজুয়াল প্রোগ্রাম, ঘ নম্বর হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। হ্যাঁ এটা একটু ভাবার আছে কোশ্চেনটা, তো তোমরা দেখি সঠিক অ্যান্সারটা করতে পারো কিনা। তো সবাই অ্যান্সার দিচ্ছে হচ্ছে বি, উৎস প্রোগ্রাম। তো তোমাদের সবার অ্যান্সারটাই সঠিক আসছে, সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম। তারপর আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমরা একটু আগে কি জানলাম যে উচ্চতর ভাষায় আমরা যে প্রোগ্রামগুলো লিখি সেগুলাকে বলা হয় উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম, তাই না? আর মেশিন ভাষায় যে রূপান্তরিত প্রোগ্রাম সেগুলাকে বলা হয় বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম। এখানে একটা শব্দ দেয়া আছে দেখো, প্রোগ্রামারের ভাষায়। তো প্রোগ্রামার কারা? প্রোগ্রামার হচ্ছে যারা প্রোগ্রাম লেখে বা প্রোগ্রাম রচনা করে, তাদেরকে বলা হয় প্রোগ্রামার। তো প্রোগ্রামাররা বা আমরা যারা প্রোগ্রাম লিখি তারা কিন্তু মেশিন ভাষায় প্রোগ্রাম লিখি না, আমরা কোন ভাষায় প্রোগ্রাম লিখি, যে কোনো একটা উচ্চতর ভাষায় প্রোগ্রাম লিখি। তার মানে প্রোগ্রামারের ভাষা কোন ভাষা? প্রোগ্রামারের ভাষা হচ্ছে উচ্চতর ভাষা।
প্রোগ্রামের ভাষা কোন ভাষা? উচ্চতর ভাষা। সেই উচ্চতর ভাষা লেখা প্রোগ্রামকে আমরা পরবর্তীতে মেশিন ভাষায় রূপান্তরিত করি। আমরা কিন্তু মেশিন ভাষায় প্রোগ্রাম লিখি না, আমরা প্রোগ্রাম লিখি কোন ভাষায়? উচ্চতর ভাষায়। তো দেখো প্রোগ্রামের ভাষা কোন ভাষা? উচ্চতর ভাষা। আর উচ্চতর ভাষা লেখা প্রোগ্রামকে কি বলা হয়? উৎস প্রোগ্রাম। তাহলে এটার অ্যান্সার কি চলে আসবে? উৎস প্রোগ্রাম। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই কারণে আমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। তোমাকে কিন্তু সরাসরি বলেনি যে উৎস প্রোগ্রামকে কি বলা হয়, তাই উচ্চতর স্তরের লেখা প্রোগ্রামকে কি বলা হয়, তখন তো তুমি জানাই রাখতেছো উৎস প্রোগ্রাম, কিন্তু তোমাকে কোশ্চেনটা একটু ঘুরাই দিছে, বলছে প্রোগ্রামারের ভাষায়। এখন প্রোগ্রামারের ভাষাও কোন ভাষা? উচ্চতর ভাষা। কারণ প্রোগ্রামাররা কোন ভাষায় প্রোগ্রাম লেখে? উচ্চতর ভাষায় প্রোগ্রাম লেখে। তো আশা করি এক্সপ্লেনেশনটা তোমরা সঠিকভাবেই বুঝতে পারছো। তা আমরা 22 পর্যন্ত সমাধান করে নিলাম। এরপরে আসি হচ্ছে 23 নাম্বার কোশ্চেনে। ঠিক আছে, এরপরে আমরা আসবো 23 নাম্বারে। তেইশ নাম্বার কি দেয়া আছে? প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? বলো। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? এটার অপশন আমি দিচ্ছি না, এটা তোমাদেরকে জানে অ্যান্সার করতে হবে। প্রোগ্রাম তৈরির ধাপগুলো জানতে হবে এবং সেগুলো জানে অ্যান্সার করতে হবে। তো অলরেডি অ্যান্সার দিয়ে দিছো তোমরা। মেহেদি হাসান, সৃষ্টি, প্রত্যাশা সবাই বলছো হচ্ছে প্রোগ্রাম কোডিং। তো তোমাদের অ্যান্সারটা সঠিক আছে, প্রোগ্রাম কোডিং। এখন বলো যে প্রোগ্রাম ডিজাইনের ধাপ কয়টি? প্রোগ্রাম ডিজাইন এর ধাপ কয়টি? সবার অ্যান্সার। তারিকুল ইসলাম বলছে প্রোগ্রাম উন্নয়ন। তো প্রোগ্রাম উন্নয়ন অপশনে থাকলে প্রোগ্রাম উন্নয়ন দিবা, যদি কোডিং থাকে কোডিং দিবা, যদি লিখন থাকে লিখন দিবা। এই ধাপটাকে কিন্তু অনেকভাবে অপশনে দেওয়া হয়। কি কি ধাপে দেয়া থাকতে পারে, কি কিভাবে দেয়া থাকতে পারে? এরকম দেয়া থাকতে পারে প্রোগ্রাম কোডিং, অথবা তোমাকে অপশনে লেখা থাকতে পারে যে প্রোগ্রাম উন্নয়ন, অথবা তোমাকে দিতে পারে যে প্রোগ্রাম লিখন। যাই দিক না কেন সেটা কিন্তু ওই চতুর্থ ধাপটাকেই বুঝাবে। ঠিক আছে, তো প্রোগ্রামের ধাপ জানতে চাইছিলাম কয়টা? প্রোগ্রামের ধাপ হচ্ছে 7টা। সৃষ্টি চক্রবর্তী বলছো 3, তো 3 তো না, প্রোগ্রাম তৈরির ধাপ হচ্ছে কয়টা? 7টা। প্রোগ্রাম তৈরির ধাপ বা পদক্ষেপ কয়টি? 7টি। তো এই 7টা ধাপ সিকুয়েন্সিয়ালি আমাদেরকে মনে রাখতে হবে। ধাপগুলো কি কি ছিল? প্রথমটা ছিল কি? সমস্যা নির্দিষ্টকরণ। 7টা ধাপ কি কি? প্রথমটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, 2 নম্বরে হচ্ছে কি? সমস্যা বিশ্লেষণ, তাই না? 3 নম্বরে হচ্ছে কি? প্রোগ্রাম ডিজাইন। 4 নম্বরে আমরা বলতেছি প্রোগ্রাম উন্নয়ন। 5 নম্বর ধাপ কি? প্রোগ্রাম বাস্তবায়ন। 6 নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। 7 নম্বর ধাপে বলা হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, তো এই হচ্ছে প্রোগ্রাম তৈরির 7টা ধাপ বা পদক্ষেপ। এই 7টা ধাপ আমাদেরকে সিকুয়েন্সিয়ালি, অর্থাৎ কার পরে কার ধাপ, কার আগে কোন ধাপ, এটা মনে রাখতে হবে। তো যাদের এটা জানা ছিল না এবং নোট করা নাই, তারা এই 7টা ধাপ একটু তোমরা লিখে নিতে পারো। আমরা 23 পর্যন্ত সমাধান করে নিলাম। এখন আসি হচ্ছে 24 নম্বর কোশ্চেনে। তো 24 নম্বর আগেই আমরা ব্যাখ্যা নিয়ে নিছি, দেখি তোমরা পারো কিনা। এখানে বলা আছে যে সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? অপশন নাই, তোমরা অ্যান্সার বলে দাও, কারণ আমরা এর আগের একটা প্রশ্নের সমাধানের সময় এটার ব্যাখ্যাটা জানে নিছি। সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? 2টা মডেলের কথা আমি লিখে দিছিলাম এবং 2টা মডেলের অন্তর্ভুক্ত ভাষাগুলো কি কি সেটা বলে দিছিলাম। অ্যান্সার হচ্ছে সৃষ্টি চক্রবর্তী, ইরফাত জাহান, রয় প্রত্যাশা সবাই বলছো অবজেক্ট ওরিয়েন্টেড। সামিয়া সুবর্ণা বলছো স্ট্রাকচার্ড। একটু আগেই তো প্রশ্নটা সমাধান করে দেওয়া হলো, তাহলে কি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো না নাকি?
হয়তো করতেছো না, আর না হলে তোমরা নোট করতেছো না বিষয়টা। আমি বলছিলাম যে আমার ক্লাসগুলো করার সময় একটু খাতা কলম নিয়ে বসে বিষয়গুলো নোট করে নিয়ে রাখবা, যেন পরবর্তীতে বিষয়গুলো একটু দেখে নিলেই তোমার পুরো ক্লাসের বিষয়বস্তুটা মনে থাকে, তাই তো? আচ্ছা দেখো, তো আরও একবার একটু বিষয়টা বলে দিচ্ছি। দুইটা মডেল আরও আছে, যেমন ভিজুয়াল প্রোগ্রামিংয়ের কিছু মডেল আছে। তো এইদিকে আমরা যাচ্ছি না, যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে বা অপশন হিসেবে থাকতে পারে সেগুলো মনে রাখলেই এনাফ। তো দুইটা মডেলের কথা বলতেছিলাম, একটা হচ্ছে স্ট্রাকচার্ড আর একটা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড। লিখে দিচ্ছি পুরাটাই, অবজেক্ট ওরিয়েন্টেড। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেলের কথা একটাই বলা ছিল, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল অনেকগুলো আছে, তার মধ্যে আমি বলছিলাম যে উল্লেখযোগ্য এই কয়টা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, সি প্লাস প্লাস, জাভা, অবজেক্টিভ সি, আর একটা হচ্ছে সি শার্প, তাই না? এই তিনটা বা চারটা যে অবজেক্ট ওরিয়েন্টেড উল্লেখযোগ্য প্রোগ্রামিং ভাষা আছে এগুলোর কথা মনে রাখতে হবে। তো তোমাকে এখানে কি জানতে চাইছে যে সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? তো সি ভাষা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে, কিন্তু অধিকাংশ জনেই আপনারা অ্যান্সার দিচ্ছেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, যেটা সঠিক নয়। ঠিক আছে, তো এটা একটু নোট করে নাও। এই যে তোমাদের নোট করা নাই বা বিষয়টা জানা নাই, এই কারণে কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছে। এই কারণে ক্লাসের মূল বিষয়গুলো অবশ্যই নোট থাকতে হবে, কারণ ক্লাস তো প্রতিদিন হবে না। আর তুমি একদিন পরেই যে পুরো বিষয়টা জানে যাবা বা সব সময় পারবা তাও কিন্তু না, নোট থাকলে যে কোনো সময় সেটা খুলে দেখতে পারবা। আচ্ছা যাই হোক, আমরা 25টা কোশ্চেনের সর্বশেষ কোশ্চেন অর্থাৎ 25 নম্বর কোশ্চেনে আসি। 25 নম্বর বলছে প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে? প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে? এটারও অপশন নাই, তোমরা অ্যান্সার বলে দাও। প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে? প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে? এটা একদম বেসিক একটা কোশ্চেন, এটার অপশন আশা করতেছি প্রয়োজন হবে না, তোমরা অ্যান্সারটা বলে দাও। আচ্ছা, অ্যান্সার অলরেডি দিয়ে দিচ্ছে সবাই, সেটা হচ্ছে 3 ধরনের ভুল হতে পারে। 3 ধরনের ভুল কি কি? 3 ধরনের, একটা ভুলকে আমরা বলি হচ্ছে ব্যাকরণজনিত ভুল বা সিনট্যাক্স এরর, তাই না? একটাকে আমরা কি বলি? যৌক্তিক ভুল বা হচ্ছে লজিক্যাল এরর। আর একটাকে কি বলা হয়? নির্বাহজনিত ভুল এক্সিকিউশন এরর বলা হয় এটাকে, অথবা এটাকে রান টাইম এররও বলা হয়। আচ্ছা যাই হোক, তো এই 3টার কথা আমাদেরকে মনে রাখতে হবে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন নেই তোমাদের জন্য, সেটা হচ্ছে যে কোন ভুলে প্রোগ্রাম একটি ভুলের বার্তা দেয়? আমরা জানলাম যে প্রোগ্রামে 3 ধরনের ভুল হতে পারে। এখন বলো যে কোন ভুলে প্রোগ্রাম একটি ভুলের বার্তা দিবে? এখানে যে বোর্ডে 3টা ভুলের কথা আমরা লিখলাম, এই 3টা ভুলের মধ্যে কোন ভুলে প্রোগ্রাম একটা ভুলের বার্তা দিবে? প্রোগ্রামের এই 3 ধরনের ভুলের মধ্যে কোন ভুলে প্রোগ্রাম কি করবে? একটা ভুলের বার্তা দিবে। বলো, দ্রুত অ্যান্সার বলে দাও। কোন ভুলে প্রোগ্রাম একটি ভুলের বার্তা দিবে? তো সবার অ্যান্সারই সঠিক আসছে। তারিকুল ইসলাম, কণা, ইরফাত জাহান, কাঞ্চন, মেহেদি, সবাই বলছে হচ্ছে সিনট্যাক্স এরর। তো এই যে ব্যাকরণজনিত ভুল বা সিনট্যাক্স এরর যেটা আছে, এই ব্যাকরণজনিত ভুলে প্রোগ্রামটা রান করবে না এবং কম্পিউটার আমাদেরকে কি দিবে? একটা ভুলের বার্তা দিবে। তো আমরা গত পরশু দিন, তাই না, গত পরশু দিন তো না, আমরা আগামীকাল যে অনলাইন টেস্ট নিছিলাম, সেই অনলাইন টেস্টে 25টা কোশ্চেন দেওয়া ছিল তোমাদের। সেই 25টা কোশ্চেন কিন্তু আমরা একদম পুরোপুরি ব্যাখ্যা সহ সমাধান করে নিলাম, এবং ওই প্রশ্নগুলো সংশ্লিষ্ট আরও যে তথ্যগুলো জানার প্রয়োজন সেগুলোও কিন্তু আমরা জানে নিলাম, তাই না? তো 25টা কোশ্চেন সমাধানের মাধ্যমে কিন্তু আমরা 25টা কোশ্চেন জানলাম না, আমাদের কিন্তু আরও অনেক কোশ্চেনের প্রস্তুতি থাকে গেল। তো আমি তোমাদের জন্য আরও কয়েকটা কোশ্চেন একটু নোট করে নিয়ে আসি, যে কোশ্চেনগুলো তোমাদেরকে একটু ক্লাসে সমাধান করে দিতে হবে বা তোমাদেরকে এই বিষয়বস্তুগুলো সম্বন্ধে জানতে হবে। আমরা অপারেটর পড়তেছিলাম। কি অপারেটর? অপারেটরটার নাম কি ছিল? অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর। কোনগুলাকে কোন ধরনের অপারেটর বলা হয় সেটাও কিন্তু মনে রাখতে হবে।
কারণ তোমাকে একটা অপারেটর দিয়ে বলবে যে এটাকে নিচের কোন অপারেটর বলা হয়। এখনও আমরা একটাতেই আসি, আলোচনা করতেছি। আমরা ধারাবাহিকভাবে যখন সবগুলাই শিখবো তখন তোমরা আসলে বিষয়টা বুঝতে পারবে। তো গাণিতিক অপারেটরগুলো কী ছিল? একটা ছিল প্লাস, একটা ছিল মাইনাস, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে ভাগ, আর একটা হচ্ছে কি ভাগশেষ। স্ল্যাশ থাকলে আমরা কার মানটা নিই? ভাগের মান। আর পার্সেন্টেজ থাকলে আমরা কার মানটা নিই? ভাগশেষের মান। এটা জানতে হবে। তার পাশাপাশি আমাদের আরেকটা ফাংশনের ব্যবহার জানতে হবে, যেটাকে বলা হয় পাওয়ার ফাংশন। তো পাওয়ার ফাংশন লেখার জন্য প্রথমে কি লিখতে হয়? পাও, এরপরে প্রথম যে মান সেই মানটা কার মান নির্দেশ করে? ভিত্তির মান। এবং পরবর্তী যে মান সেই মানটা কার মান নির্দেশ করে? সূচকের মান। এই দুইটা পয়েন্ট মনে রেখে আমি যে তোমাদের কোশ্চেনগুলো এখন দিব সেটা তোমাদেরকে একটু সমাধান করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা তোমাদেরকে দেয়া হচ্ছে এটা একটু খাতায় লিখে নাও। সেটা হচ্ছে সি ভাষায় মান কত। অর্থাৎ আমরা এই এক্সপ্রেশনটা যদি প্রোগ্রামে রান করি তাহলে এর মানটা আউটপুট হিসাবে আমরা কত পাবো সেটা তোমাদের কাছে জানতে চাইছি। তো তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, তোমরা দ্রুত এটা সমাধান করে এর অ্যান্সারটা কী হবে বলে দাও। এই ধরনের টাইপের এমসিকিউ অবশ্যই তোমাদের একটা থাকার কথা, যে একটা এক্সপ্রেশন দিবে, সেই এক্সপ্রেশনের মানটা কীরকম হবে। আমরা আপাতত এরিথমেটিক অপারেটর ব্যবহার করে এক্সপ্রেশনের মানগুলো কেমন হয় সেটা শিখতেছি। আজকের ক্লাসে আমরা এরিথমেটিক অপারেটরটা আলোচনা শেষ হয়ে গেলে অ্যাসাইনমেন্ট অপারেটর সংশ্লিষ্ট স্টেটমেন্টগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা সম্বন্ধে শিখব। টিস্যু তো দেখি, টিস্যু। ইরফাত জাহান বলছো 24, শাহরিয়ার ফয়সাল বলছো 24, কাঞ্চন রায় বলছো 24। আমরা আরও দেখি বাকিদের অ্যান্সার কি আসে, আমরা এটা একটু তারপরে সমাধান করি। তো অলরেডি যারা অ্যান্সার করছো সবারই অ্যান্সার বলছো 24। তো আশা করতেছি তোমাদের অ্যান্সারটা সঠিক হবে। তো আমরা এখন একটু সমাধান করে দেখি যে এটার অ্যান্সারটা কি আসে। তো প্রথমে আমরা এই জায়গাটা একটু যদি সমাধানে আসি তাহলে এখানে কি বলছে? পাওয়ার ফাংশনের কথা বলছে। তো পাওয়ার ফাংশনের এখানে আমরা কি জানছি যে প্রথম যে মান সেই মানটা কিসে আছে? ভিত্তিতে। আর পরের যে মান সেই মানটা কিসে কাউন্ট হয়? সূচকে। তো এখানে প্রথমে আছে 5, তাহলে বেসের জায়গায় কত চলে যাবে? 5, এবং সূচকের জায়গায় কত আছে? 2, তার মানে 5-এর পাওয়ার হিসেবে আমরা কত নিব? 2 নিব। এরপরে এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা মাইনাস দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে এই অংশটা সমাধান করতে হবে। তো এখানে বলা আছে পার্সেন্টেজ। তো দেখো পার্সেন্টেজ দ্বারা আমি গত কয়েকটা ক্লাস থেকেই বলতেছি যে স্ল্যাশ দ্বারা ভাগফলের মান নিতে হবে, আর পার্সেন্টেজ থাকলে ভাগশেষের মান নিতে হবে। তো এখানে 3 দ্বারা 22কে ভাগ দিয়ে তার যে ভাগশেষ, সেই ভাগশেষের রেজাল্টটা বসবে এখানে। তো 3 দ্বারা 22কে ভাগ দিলে ভাগশেষ কত হবে? 3 সাথে 21, তাহলে ভাগশেষের মান আমরা কত পাবো? 1 পাবো। তাহলে এতটুকু অংশ সমাধান করে যে মানটা পাওয়া যাবে সেটা হবে 1। তাহলে 5 স্কোয়ার সমান আমরা কত জানি? 25, আর 25 থেকে 1 বাদ দিলে যে রেজাল্টটা সেটা হচ্ছে 24। তাহলে এই স্টেটমেন্টের যে মান সেটা সি ভাষায় কত হবে? 24। তো তোমরা যারা অ্যান্সার দিছো সবাই সঠিক অ্যান্সার দিছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কোশ্চেনগুলো বুঝে সমাধান করতে পারার জন্য। তো এটা তো একটু সিম্পল দেওয়া ছিল, আমরা সমাধান করে নিলাম। এবার একটু ডিফিকাল্টে আসি, যদিও বুঝতে পারলে ডিফিকাল্ট না, তারপরেও তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে। তো সেটাও আমি একটু তুলে দিচ্ছি। দেখো, এটা একটু ভালোভাবে চিন্তা করে সমাধান করবা। আচ্ছা, এটা কিন্তু পুরোটাই একটা লাইন, ওইদিকে জায়গা নাই, এই জন্য মাইনাস চিহ্ন দিয়ে বাকি অংশটা আমি এখানে নিচে লিখলাম। এটা একটু সমাধান করে অ্যান্সারটা কী হবে বলো। এটা একটু ডিফিকাল্ট আছে, তোমরা একটু বুঝে নিলেই সমাধান করে সঠিক অ্যান্সারটা দিতে পারবা। আচ্ছা, অ্যান্সারটা একটু কী আসে বলো।
বেশি সময় আবার নেওয়া যাবে না, কারণ তোমরা কিন্তু এমসিকিউ অ্যান্সার করার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব বেশি সময় পাবা না। অ্যাভারেজ প্রতিটা এমসিকিউ সমাধানের জন্য মোটামুটি 40 সেকেন্ড করে পাবা আর কি। তারপর আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে এটা সমাধান করে বলো অ্যান্সার কী হবে। আচ্ছা, লাইভ ক্লাসে অংশগ্রহণকারীদের মধ্যে ব্রাজিল সাপোর্টার আছো কে কে? ইরফাত জাহান অ্যান্সার দিছে হচ্ছে 13। রুজিল ইসলাম অনেক চিন্তায় আসো, তো চিন্তা করেই সমাধান করো, এটা একটু ক্রিটিক্যাল আছে, চিন্তা করেই সমাধান করতে হবে। মেহেদি হাসান হচ্ছে 13, প্রত্যাশা বলছে 8। তো 2 ধরনের অ্যান্সার চলে আসে, আমরা সমাধান করে দেখব কোনটা সঠিক। ব্রাজিল সাপোর্টার কে কে দেখি? ব্রাজিল সাপোর্টারদের অ্যান্সার তো ভুল হলে খুবই খারাপ বিষয়। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যদি অ্যান্সার ভুল দেয় তাহলে তো খুবই সমস্যা। আগামীকাল সকালে যে কি হয় আল্লাহ ভরসা। রুজুল ইসলাম অ্যান্সার দিছো 13। বাকি যারা আছো তাদের অ্যান্সার কই করে? রুজুল ইসলাম ব্রাজিল সাপোর্টার, আপনার জন্য কি বলবো, সমবেদনা দিব না 7 আপ দিব, কোনটা বলেন? শুভকামনাই দিলাম, এখন বাকিটা আল্লাহ ভরসা, যদি আল্লাহ বাঁচায় তোমাদের। শাহরিয়ার ইসলাম পারতেছি না, আসলে না পারার কিছু নাই, একটু ডিফিকাল্ট আছে, তবে বুঝতে পারার কথা। 2-1 অ্যান্সার দিছো 13, 1 দিছো 8। তো আমরা একটু সমাধানের জায়গায় যাই, দেখি যে সঠিক অ্যান্সারটা কি আসে। তো একটু ভালোভাবে খেয়াল করো, দেখো কোশ্চেন যে কোনোভাবেই থাকতে পারে, এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তো সেক্ষেত্রে ক্রিটিক্যাল কোশ্চেন থাকবে, এটা আর আশা করাটাই কিন্তু খুব ভালো হয়, তাই না? তো আমরা একটু দেখি এটা সমাধান করি। তো এখানে কিন্তু পাওয়ার শুধু এতটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ নয়, দেখো পাওয়ার ফাংশনটা কিন্তু এই পুরোটা অংশ জুড়েই আছে। জাস্ট এই জায়গাটা বুঝলেই হবে, এখানে তো তুমি এটা ইজিলি ক্যালকুলেশন করে নেবে। পাওয়ার ফাংশন কিন্তু শুধু এই জায়গায় না, তোমরা হয়তো ভাবতে পারতেছো পাওয়ারের এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সূচক, তা কিন্তু না। পাওয়ার এই পুরো অংশ জুড়েই তোমার দেয়া আছে, যার হচ্ছে এই অংশটা কি কার মান নির্দেশ করতেছে? সবুজ পেন্টাগন, যার এই অংশটা হচ্ছে ভিত্তির মান নির্দেশ করতেছে। এই যে এতটুকু, এটা অংশ হচ্ছে ভিত্তি, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবা। আর এই অংশটা হচ্ছে কার মান নির্দেশ করতেছে? সূচকের মান। আচ্ছা, এই যে এখানে কমা দিয়ে দেয়া আছে, এখানে কি দেয়া আছে? কমা দিয়ে যে এতটুকু অংশ ভিত্তির অংশ নির্দেশ করছে, এতটুকু অংশ সূচক, অর্থাৎ এতটুকু অংশ ক্যালকুলেশন করে তুমি যেটা পাবা সেটা হবে পাওয়ারের বেসের মান, আর এতটুকু অংশ ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে পাওয়ার বা সূচকের মান। বুঝতে পারছো? জাস্ট এটা, এই অংশটুকু বুঝতে পারছো কিনা বলো? কাঞ্চন রায় আর্জেন্টিনা, শাহরিয়ার ফাসে আর্জেন্টিনা। আরে আমরা তো সবাই আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিতলে আপনাদের জন্য অনেক অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হবে, ঠিক আছে? উড়াধুরা লাইভ ক্লাস হবে। এতটুকু অংশ ক্লিয়ার কিনা বলো, পরে বলবো যে ভাই আবার বুঝাই দেন, তাহলে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আমি বললাম যে পাওয়ার ফাংশন এই পুরো অংশটা জুড়েই বিস্তৃত, যার এই অংশটা বোঝাচ্ছে ভিত্তির অংশ আর এই অংশটা বোঝাচ্ছে সূচকের অংশ। এই যে দেখো এখানে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই অংশটা কি ভিত্তির অংশ নির্দেশ করছে, আর এই ফার্স্ট ব্র্যাকেট অংশটুকু হচ্ছে সূচকের অংশ, আর এই পুরো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পাওয়ারের যে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার যে সিনটেক্স, সেই সিনটেক্স অংশটা নির্দেশ করতেছে। এতটুকু অংশ ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা ভিত্তির মান নির্দেশ করবে, আর এতটুকু ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেটা কার মান নির্দেশ করবে? সূচকের মান নির্দেশ করবে। এখানে ভিত্তি আর সূচকটা সরাসরি দেয়া নাই, এখানে তোমাদেরকে ভিত্তি আর সূচকটা কি করে নিতে বলছে? ক্যালকুলেশন করে নিতে বলছে। বুঝতে পারছো? তো আমরা একটু ক্যালকুলেশন করে নেই এই জায়গাটা। আচ্ছা, এখানে স্ল্যাশ দেয়া আছে, স্ল্যাশ দেয়া থাকলে আমরা কি ভাগফলের মান পাবো নাকি ভাগশেষের মান বলেন তো? স্ল্যাশ দেয়া থাকলে কোন মানটা পাবো? অবশ্যই ভাগফলের মান। আবারও একটু নোট ডাউন করে দিচ্ছি, যদি স্ল্যাশ দেয়া থাকে তাহলে আমাদেরকে রেজাল্টে কোন মানটা নিতে হয়? ভাগফল। আর যদি পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে আমাদেরকে রেজাল্টে কোন মানটা নিতে হয়? ভাগশেষ।
তো এখানে 3কে 15 দ্বারা ভাগ দিয়ে স্ল্যাশ দেওয়া আছে, তার মানে আমরা ভাগফল নিব। তো 3কে 15 দ্বারা ভাগ দিলে অবশ্যই তার ভাগফলের মান কত পাওয়া যাবে? 5 পাওয়া যাবে। এরপরে মাইনাস দেওয়া আছে, তো মাইনাস দিয়ে দেন। এখানেও 9কে কি দ্বারা দেওয়া আছে? স্ল্যাশ, তার মানে 3 দ্বারা 9কে ভাগ দিয়ে তার ভাগফল নিতে হবে, তাহলে তার ভাগফল কত পাবো? 3। এরপরে কমা দিলাম, আমি ভাঙ্গায় ভাঙ্গায় দেখা দিচ্ছি, যদিও এত বিশ্লেষণ আকারে তোমার সমাধান করলে সময় অনেক লাগবে, তারপরে তোমাদের বোঝার জন্য দেখাই দিচ্ছি। দেখো এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তো পার্সেন্টেজ থাকলে আপনি ভাগফল নেবেন না ভাগশেষ নেবেন? অবশ্যই ভাগশেষ নিতে হবে। তাহলে 5 দিয়ে 17কে ভাগ দিলে তার ভাগশেষ কত থাকবে? 3 5 15, তাহলে ভাগশেষের মান কত থাকবে? 2। বুঝতে পারছো? তাহলে এই অংশটাতে কার মান পাবো? ভিত্তির মান। তো 5 থেকে 3 বাদ দাও, 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2 হবে। 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2 হবে। এই যে পাওয়ারের অংশটুকু ক্যালকুলেশন হয়ে আসলো, এতটুকু অংশ ক্যালকুলেশন করে তুমি পাইছো 2, আর এতটুকু অংশ ক্যালকুলেশন করে তুমি কত পাইছো? 2। বাকি মানগুলো তুমি এখানে রেখে দাও, -4 + 3 × 2 প্লাস হচ্ছে কত? 7, তাই না? তো এখন পাওয়ারের আমাদের সিনট্যাক্সে চলে আসছে, প্রথম মানটা ভিত্তি হিসাবে নেব, পরের মানটা সূচক হিসাবে নেব। তাহলে ভিত্তির জায়গায় কত চলে যাবে? 2, সূচকের জায়গায় কত চলে যাবে? 2 মাইনাস, এখানে 3 × 2 = 6 আর 7 × 6 = 13, 13 থেকে 4 বাদ দিলে কত হবে? কি করলাম রে? আচ্ছা, আমরা আরেকটা লাইন একটু লিখে নিই, তাহলে সহজ হবে বিষয়টা। আচ্ছা, তাহলে এখানে 2 স্কোয়ার করলে কত হবে? 4 - 4 + 6 + 7, তাহলে এখানে কত? 7 6 13, আর এখানে 4 - 4 0, তাহলে রেজাল্ট হচ্ছে কত? 13। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছেন। কোনো সময় আমাদেরকে পাওয়ারের মানটা সরাসরি দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু পাওয়ারের মানটা সরাসরি দেয়া নাই, তোমাকে এতটুকু অংশ ক্যালকুলেশন করে ভিত্তির মানটা নিতে হবে, আর এতটুকু অংশ ক্যালকুলেশন করে সূচকের মানটা নিতে হবে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার না হলে আমরা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু ক্লিয়ার থাকতে হবে অবশ্যই। ক্লিয়ার কিনা একটু বলেন দ্রুত। আচ্ছা, সবার ক্লিয়ার হয়ে গেছে? তো এটার অ্যান্সার হচ্ছে কত? 13। তো কোশ্চেনগুলো কিন্তু এভাবে থাকতে পারে, তো তোমরা এই বিষয়টা আর একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো আজকে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর পড়ানোর কথা ছিল, কিন্তু ক্লাসটা অলরেডি আমাদের 50 মিনিট আপ হয়ে গেছে। তো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর আজকে শুরু করলে হয়তো ক্লাস টাইমটা আরও অনেক লং হয়ে যাবে, যেটা তোমাদের বিরক্তির পর্যায়ে চলে যেতে পারে। তো আজকে আমি আর অ্যাসাইনমেন্ট অপারেটরটা শুরু করতেছি না। অ্যাসাইনমেন্ট অপারেটর শুরু করলে আবার তার উদাহরণগুলো বুঝাইতে আমাদেরকে সময় লাগবে। আমরা আগামী ক্লাসে অ্যারিথমেটিক অপারেটর পুরোপুরি ক্লিয়ার। অ্যারিথমেটিক অপারেটর সংশ্লিষ্ট আমরা 2 ক্লাসে যা প্র্যাকটিস করলাম, এর বাইরে কোথাও থেকে কোনো ধরনের প্রশ্ন আসার কোনো চান্স নাই। এবং তোমরা বিভিন্ন ধরনের সহায়ক বই থেকে যদি বিষয়গুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তুমি সকল কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে করতে পারতেছো। তো সহায়ক বই হিসেবে অবশ্যই আমি রেফার করবো আমার লেখা বই আইসিটি বস। সেখান থেকে তোমরা প্র্যাকটিস করলে আমার কথাবার্তার সাথে, আমার উদাহরণের সাথে, আমার প্রশ্নগুলোর সাথে তুমি কম্বাইন্ড করে বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হতে পারবা। তারপরেও তুমি যদি চাও অন্য যে কোনো রাইটারের বই বাজার থেকে নিয়ে সেখান থেকে কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করলে দেখবা যে তুমি এই ধরনের কোশ্চেন যতগুলো আছে সবগুলোই সমাধান করতে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আগামীকালে ক্লাস রাত 9:30টায়।